হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি রিজনিংয়ের একটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার তোমাদের সামনে নিয়ে এসেছি, সেটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। যারা ব্যাংকিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, সিটিং অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তাদের জন্য। ব্যাংকিংয়ে 5টা প্রশ্ন থাকে এবং বেশ লম্বা চওড়া প্রশ্ন থাকে ব্যাংকিং পরীক্ষার জন্য। ব্যাংকিংয়ে তুমি পিও দাও বা ক্লার্ক দাও, সবেতেই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আসবে। তো আমার চ্যানেল এখনও যারা তোমরা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। পাশে বেল আইকন আছে, বেল আইকনটা অল প্রেস করে দাও। তাতে কি হবে, আমি যত ভিডিও আপলোড করব সব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো বেশি দেরি না করে আজকে আমি শুরু করছি। আজকে আমাদের নতুন চ্যাপ্টার সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্টে টোটাল 3 রকমভাবে আমরা শিখব। একটা হচ্ছে লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট। লিনিয়ার মানে হচ্ছে একটা স্ট্রেট লাইনে কিছু লোক বসে আছে, আইদার নর্থের দিকে ফেস করে বসে থাকতে পারে বা সাউথের দিকে ফেস করতে পারে, বা দুটো প্যারালাল লাইন থাকতে পারে, দুটো প্যারালাল লাইনে লোকরা বসে আছে, সেটা নিয়ে হচ্ছে লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট। সেকেন্ড যেটা হচ্ছে সার্কুলার ভাবে সার্কেলের ভেতর দিকে মুখ করে বসে আছে বা বাইরের দিকে মুখ করে আছে বা দুদিকেই মুখ করে আছে, সেটা আমরা শিখবো হচ্ছে সার্কুলার অ্যারেঞ্জমেন্টে। আর একটা আছে ফ্লোর অ্যারেঞ্জমেন্ট। টোটাল এই 3টে টাইপের অ্যারেঞ্জমেন্ট হয় সিটিং অ্যারেঞ্জমেন্টে। আজকে আমি যেই ক্লাসটা করাবো সেটা হচ্ছে শুধু লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টে। এই চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার, একটা ভিডিওতে পুরো 3টে কমপ্লিট করা যাবে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি পার্ট করে সিটিং অ্যারেঞ্জমেন্টটা তোমাদের করাবো। আজকে আমি করাবো লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট, আমার পরের ক্লাসটা হবে সার্কুলার, তারপরে হচ্ছে ফ্লোর। টোটাল 3টে ভিডিও হবে এই সিটিং অ্যারেঞ্জমেন্টের ওপর। তো বেশি দেরি না করে আজকে আমি শুরু করছি লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট। লাইন অ্যারেঞ্জমেন্ট বা লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে প্রশ্নে বলে দেবে যে ধরো একটা স্ট্রেট লাইনে 5 জন, 6 জন, 8 জন, 10 জন হচ্ছে স্টুডেন্ট আছে, যারা আইদার নর্থের দিকে ফেস করে আছে বা সাউথের দিকে ফেস করে আছে। নর্থ আর সাউথ এই দুটোই মেনলি প্রশ্নতে আসে, ইস্ট আর ওয়েস্ট খুব একটা আসে না। তার মানে ধরো এই একটা লাইন, ঠিক আছে, আমি এখানে দুটো লাইন আঁকছি, এই একটা লাইন। এবার বলে দিল এই লাইনের ভেতরে টোটাল ধরো 6 জন ব্যক্তি আছে, যারা কিনা নর্থের দিকে ফেস করে আছে। 1 2 3 4 5 6। একটা বললো একটা লাইনে 6 জন আছে যারা নর্থের দিকে ফেস করে আছে, আর একটা বললো একটা লাইনে 6 জন আছে যারা সাউথের দিকে ফেস করে আছে। 1 2 3 4 5 6। এবারে যারা নর্থের দিকে ফেস করে থাকবে তাদের লেফট সাইডটা হবে এইটা আর রাইট সাইড হবে এইটা। যেমন ধরো আমরা সবাই জানি এইটা নর্থ, এইটা ইস্ট, এইটা সাউথ, এইটা ওয়েস্ট। এবার দেখো যে ধরো নর্থের দিকে আছে, ঠিক আছে, নর্থের দিকে যে থাকবে তার রাইট সাইড কোনটা হবে? রাইট সাইডটা হবে যেটা ইস্টের দিকে আছে সেটা রাইট সাইড হবে, আর লেফট সাইড কোনটা হবে? যেটা ওয়েস্টের দিকে আছে সেটা লেফট সাইড হবে। তার মানে ধরো যারা এই নর্থের দিকে ফেস করে আছে, এই অ্যারোগুলো দেওয়া মানে হচ্ছে ধরো নর্থের দিকে ফেস করে আছে, ঠিক আছে, এই অ্যারোগুলো হচ্ছে নর্থের দিকে ফেস আছে, তাহলে তার রাইট সাইডটা হবে এইটা। মানে তুমি যদি বোর্ডের দিকে তাকিয়ে থাকো বা তুমি বইয়ের দিকে তাকিয়ে আছো বা তুমি কম্পিউটারের দিকে তাকিয়ে আছো, তখন তোমার যেটা রাইট হবে সেইটাই হচ্ছে যারা নর্থে ফেস করে আছে তাদের রাইট হবে। তোমার যেটা লেফট হবে সেইটাই হচ্ছে যারা নর্থের দিকে ফেস করে আছে তাদের লেফট হবে। তো এইটা লেফট হবে, এইটা রাইট হবে। এবার ধরো যারা সাউথের দিকে ফেস করে আছে, ঠিক আছে, যারা সাউথের দিকে ফেস করে আছে তাদের কিন্তু লেফট রাইটের পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। যারা
সাউথের দিকে মুখ করে আছে তাদের রাইট হয়ে যাবে এইটা আর লেফট হয়ে যাবে এইটা। তার মানে ধরো সাউথ, আমি এখন তোমাদের দিকে তাকিয়ে আছি মানে সাউথে তাকিয়ে আছি, আমার এইটা লেফট এটা রাইট, দেখো এইটা রাইট হয়ে যাচ্ছে আর এটা লেফট হয়ে যাচ্ছে। আমি যখন নর্থের দিকে তাকিয়েছিলাম তখন আমার এই দিকের পোর্শনটা ছিল হচ্ছে রাইট, এই দিকের পোর্শনটা লেফট, কিন্তু যখন আমি সাউথের দিকে তাকাচ্ছি তখন আমার এই দিকের পোর্শনটা হয়ে যাচ্ছে রাইট, এদিকের পোর্শনটা হয়ে যাচ্ছে লেফট। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, নর্থ আর সাউথ ফেসিং হলে কিন্তু লেফট রাইটের পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। যে নর্থের দিকে থাকবে এইটা হচ্ছে রাইট, এটা লেফট, আর যে সাউথের দিকে মুখ করে থাকবে তার এটা লেফট, এটা হচ্ছে রাইট। এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট লিনিয়ার লাইন অ্যারেঞ্জমেন্টে, এটা কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। ওকে, এবারে এই চ্যাপ্টারে দুটো ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, সেটা আমরা জানবো। কি ইম্পর্টেন্ট ওয়ার্ড? এটাতে অনেকের কনফিউশন থাকে, সেটা হচ্ছে অ্যান্ড আর হু। অ্যান্ড আর হু এর কনসেপ্টটা আমরা এখন শিখব। ধরো প্রশ্নে বলল এ ইজ থার্ড টু দ্য left of D, who is immediate right of C। ধরো এইটা একটা স্টেটমেন্ট বললো, আর একটা স্টেটমেন্ট বললো A is third to the left of D and immediate right of C। এই দুটো স্টেটমেন্ট দেখে মনে হতে পারে একই টাইপের স্টেটমেন্ট, এ ইজ থার্ড টু দ্য লেফট অফ ডি হু ইজ ইমিডিয়েট রাইট অফ সি, আর একটা হচ্ছে এ ইজ থার্ড টু দ্য লেফট অফ ডি অ্যান্ড ইমিডিয়েট রাইট অফ সি। এই দুটো দেখে মনে হতে পারে একই টাইপের প্রশ্ন, কিন্তু এইখানে বেসিক জিনিসটা হলো এই হু আর অ্যান্ডের কনসেপ্টটা আমাদের জানতে হবে। হু আর অ্যান্ড, হুটা কাকে ডিনোট করছে, অ্যান্ডটা কাকে ডিনোট করছে, এটা আমাদেরকে জানতে হবে। এখানে দেখো এ আর ডি এর মধ্যে হু কাকে বোঝাচ্ছে, হু কাকে ডিনোট করছে, এ কে ডিনোট করছে না ডি কে ডিনোট করছে, অ্যান্ড কাকে ডিনোট করছে, এ কে করছে না ডি কে করছে, এটা আমাদেরকে ক্লিয়ার করা দরকার। একটা জিনিস মনে রাখবে সবসময়, যদি হু থাকে স্টেটমেন্টে, হ্যাঁ, তার বাদিকে যতজন আছে, তার বাদিকে যতজন আছে, যদি দুজন থাকে দুজন, তিনজন থাকলে তিনজন, বাদিকের যে সব থেকে কাছে আছে হু তাকে ডিনোট করছে। হুয়ের বাদিকে যতজন আছে, ঠিক আছে, যে সব থেকে কাছে আছে তাকে হচ্ছে হু ডিনোট করছে। তার মানে হুটা হচ্ছে ডি এর জন্য। প্রশ্নে কি বলছে দেখো, এ ইজ থার্ড টু দ্য লেফট অফ ডি, একটা এরকম লাইন অ্যারেঞ্জ করে দিই আমি। ধরো ডি এইখানে আছে, ঠিক আছে, ধরো ডি এইখানে আছে। এবার কি বলছে, এ হচ্ছে ডি এর থার্ড লেফট, এটাকে যদি আমি লেফট ধরি এটাকে আমি রাইট ধরলাম। ওকে, থার্ড লেফট বলতে একটা, দুটো, তিনটে, এইখানে আমি এ বসালাম। এবার হু ইজ ইমিডিয়েট রাইট অফ সি, তার মানে বলছে ডি হচ্ছে সি এর রাইটে আছে। হু ডিনোট করছে ডি কে, এ কে না। হু থাকলে সবসময় মনে রাখবে হুয়ের বাদিকে যে সব থেকে কাছে আছে তাকেই বোঝাচ্ছে। তো ডি সি এর রাইটে আছে, তাহলে সি এইখানে বসবে। সি এর রাইট হচ্ছে এইটা, সি হচ্ছে ইমিডিয়েট রাইট, তার মানে হচ্ছে একদম পাশে, জাস্ট পরেই, তাহলে সি এর জাস্ট পরেই হচ্ছে ডি বসবে। এবারে এই স্টেটমেন্টটা কি বলছে, এই স্টেটমেন্টটা বলছে এ থার্ড টু দ্য লেফট অফ ডি, এটা যেটা আছে সেটাই সেম, এ থার্ড লেফট টু দ্য ডি। এখানে যদি আমি ডি বসাই তাহলে 1 2 3, এইখানে এ বসবে। আর অ্যান্ড কাকে বোঝাচ্ছে, অ্যান্ড হচ্ছে যাকে দিয়ে স্টেটমেন্টটা শুরু হবে
তাকেই বোঝাচ্ছে হচ্ছে অ্যান্ড। যাকে দিয়ে স্টেটমেন্ট শুরু, স্টেটমেন্ট কাকে দিয়ে শুরু, এ কে দিয়ে শুরু, তাহলে অ্যান্ডটা হচ্ছে এ কে ডিনোট করছে। তাহলে কি বলছে, এ হবে সি এর ইমিডিয়েট রাইট, এ হবে সি এর ইমিডিয়েট রাইট, তাহলে সি বসবে এইখানে, সি এর ইমিডিয়েট রাইট হচ্ছে এ, এটা লেফট এটা রাইট আমি ধরে নিচ্ছি, তাহলে সি এর ইমিডিয়েট রাইট হচ্ছে এ। তাহলে বোঝা গেল হু আর অ্যান্ড কখন হবে, কাকে ডিনোট করবে, হু এর বাঁ দিকে যে সব থেকে কাছে আছে তাকে হচ্ছে হু ডিনোট করবে, আর লাইনের যাকে দিয়ে শুরু হচ্ছে তাকে হচ্ছে অ্যান্ড ডিনোট করবে, তার জন্য হচ্ছে অ্যান্ড। এবার আমি ডাইরেক্টলি প্রশ্নে চলে যাব। ব্যাংকিংয়ের পরীক্ষায় অনেক লম্বা চওড়া প্রশ্ন দেয়, এসএসসিতে কিন্তু খুব একটা বড় প্রশ্ন দেয় না, লেন্দি প্রশ্ন দেয় না। তো আমি না বোর্ডে হচ্ছে প্রশ্নটা লিখবো না, প্রশ্নটা তোমাদের এই স্ক্রিনে আসবে, এই সামনে স্ক্রিনে তোমরা প্রশ্নটা দেখতে পারবে এবং ওখান থেকেই আমি তোমাদেরকে বোঝাবো যে কীভাবে করতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, এই চ্যাপ্টারটায় কিন্তু ভার্বালি হবে না, পেন তোমাদেরকে ব্যবহার করতেই হবে। আমি অন্যান্য চ্যাপ্টারে বলে এসেছি যে ভার্বালি তুমি এগুলো করতে পারবে, কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু ভার্বালি করা যায় না, তোমাদের পেন ব্যবহার করতেই হবে। আর এই চ্যাপ্টারে কিন্তু কোনো ট্রিক্স নেই, যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি সিটিং অ্যারেঞ্জমেন্টটা করতে পারবে। মেন জিনিস হচ্ছে লাইনের অ্যারেঞ্জমেন্টটা, যদি লাইনের অ্যারেঞ্জমেন্টটা তোমরা যত তাড়াতাড়ি করে দিতে পারবে, প্রশ্ন তো অ্যান্সার দিতে হচ্ছে 1 সেকেন্ডের ব্যাপার। তো কিভাবে ফাস্ট তুমি করতে পারবে সব ধরনের প্যাটার্ন আমি তোমাদের শেখাবো। আজকে লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের সবকটা প্যাটার্ন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে প্রশ্নটা তোমাদের এই স্ক্রিনে আসবে, স্ক্রিনে প্রশ্নটা দেখে নিও। প্রশ্নটা সেরকম হলে পজ করে, ভিডিওটা পজ করে তোমরা প্রশ্নটা টুকে নিতে পারো, ঠিক আছে? আমি প্রশ্নে যাওয়ার আগে কয়েকটা প্যাটার্ন আমি তোমাদেরকে বলে দিই, যেটা অনেক স্টুডেন্টদের কনফিউশন থাকে যে ব্যাংকিংয়ের পরীক্ষা, বিশেষ করে যে ব্যাংকিংয়ের পরীক্ষা তো অনেক লম্বা চওড়া প্রশ্ন থাকে, তো কোনটা দিয়ে শুরু করব, তার প্যাটার্নটা কি, কোনটাকে আমরা ফার্স্ট প্রেফারেন্স দেব, কোনটাকে সেকেন্ড প্রেফারেন্স দেব, সেই প্যাটার্নটা, সেই যে আমরা যে প্রেফারেন্সটা, সেটা আমরা আগে একটু শিখে নিই যে কোন লাইনটাকে আমরা প্রথম প্রেফারেন্স দেব, প্রথমে আমরা ফিল আপ করব। প্রথমে যদি আমরা ধরো এইটা হচ্ছে একটা লাইন দেওয়া আছে, ধরো এই একটা লাইন দেওয়া আছে, ঠিক আছে, লেফট টু রাইট, এ বি সি ডি ই এফ, এই একটা লাইন অ্যারেঞ্জমেন্ট আমরা পেলাম। এবার ধরো প্রথমে আমরা এন্ড কর্নার বা এন্ড পয়েন্ট, আমরা প্রথমে প্রশ্নে দেখব যে এন্ড পয়েন্ট কিছু আছে কিনা, তার মানে এমন কিছু লেখা আছে কি না যে বলছি যে পার্টিকুলার ধরো এ একদম এক্সট্রিম লেফটে আছে বা এফ একদম এক্সট্রিম রাইটে আছে, এরকম লেখা আমরা প্রশ্নে প্রথমে পাচ্ছি কিনা। যদি এরকম লেখা আমরা প্রশ্নে পাই, সেটাকে আমরা ফার্স্ট প্রেফারেন্স দেবো এবং সেইটা আমরা প্রথমে ফিল আপ করবো। প্রশ্নটা কিভাবে আসতে পারে, ধরো বললো বললো যে এ ইজ অ্যাট ওয়ান অফ দ্য এন্ড অ্যান্ড ইমিডিয়েট লেফট অফ বি। এখানে কিন্তু এ কোন এন্ডে আছে, একদম লেফট এন্ডে আছে না রাইট এন্ডে আছে সেটা কিন্তু বলে দেয়নি। বলেছে কি এ যে কোনো একটা এন্ডে আছে, আইদার এই এন্ডে হতে পারে, একদম এক্সট্রিম লেফট এন্ডে হতে পারে, বা একদম এক্সট্রিম রাইট এন্ডে হতে পারে, যে কোনো একটাই হতে পারে, যে কোনো একটাই হতে পারে, কোনটা আমরা জানি না। এইটুকু পয়েন্ট থেকে, এইটুকু স্টেটমেন্ট থেকে কিন্তু আমরা এক্সট্রিম লেফটে আছে না এক্সট্রিম রাইটে আছে আমরা বুঝতে পারছি না। তারপরে বলে দিয়েছে দেখো ইমিডিয়েট লেফট অফ বি, ইমিডিয়েট লেফট অফ বি, তাহলে আমি যদি বিকে এইখানে বসাই, বিকে এইখানে বসাই, তাহলে দেখো বি হচ্ছে রাইটে, বি এর রাইটে কিন্তু এ চলে গেল, আর বি যদি আমি এইখানে বসাই তাহলে বি এর লেফটে কিন্তু এ, তাহলে এই সিকোয়েন্সটা হবে না। এ হচ্ছে এক্সট্রিম লেফটে আছে
তার কারণ কি করে আমরা বুঝলাম, বলছে বি এর ইমিডিয়েট লেফটে, বি তার ইমিডিয়েট লেফটে হচ্ছে এ আছে, তাহলে এ হচ্ছে একদম এক্সট্রিম লেফট হ্যান্ডে আছে। এবার পরীক্ষা যে সবসময় এন্ড পয়েন্ট দিয়ে দেবে তা না, এন্ড পয়েন্ট নাও দিতে পারে, তখন আমরা কোনটাকে প্রেফারেন্স দেব, তখন আমরা দেব হচ্ছে নেবারিং পজিশন। এন্ড কর্নার না থাকলে তখন আমরা প্রেফারেন্স দেব হচ্ছে, প্রথম প্রেফারেন্সটা দেব হচ্ছে নেবারিং পজিশন, নেবার। নেবার কি বলতে পারে, ধরো এইটা থেকে আমি প্রশ্ন বার করছি, ডি ইজ নেবার অফ সি অ্যান্ড ই। যদি এরকম একটা লাইন থাকে, ডি ইজ নেবার অফ সি অ্যান্ড ই, এটার মানে হচ্ছে সি আর ই এর মাঝখানে হচ্ছে ডি বসবে, সি আর ই এর মাঝখানে ডি বসবে, তাহলে ডি এর এক সাইডের নেবার হচ্ছে সি আর এক সাইডের নেবার হচ্ছে ই। এখানে দু রকম পসিবিলিটি হতে পারে, ধরো এইখানেও সি হতে পারে, এইখানে ই হতে পারে, বা এইখানে সি হতে পারে, এইখানে ই হতে পারে, একই ব্যাপার। এই স্টেটমেন্ট থেকে এই দুটোর ভেতর যে কোনো একটা হতে পারে, সি ডি ইও হতে পারে, ই ডি সি এটাও হতে পারে, বা ডি মাঝখানে তার দুটো নেবার, একটা ই নেবার একটা সি নেবার। ওকে, তাহলে দুজনের মাঝখানে হচ্ছে বসবে ডি, এরকম পজিশন দিয়ে দিতে পারে। এবারে যদি নেবার না দেয়, এরকম হতে পারে যে কোনো নেবার দিল না, এন্ড পয়েন্টও দিল না, তাহলে কি দিতে পারে, এরকম দিতে পারে, ডি ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বি। তখন আমরা এইটাকে প্রেফার করব, বলছি যে ডি হচ্ছে বি এর সেকেন্ড রাইটে, ডি হচ্ছে বি এর সেকেন্ড রাইটে, তাহলে আমরা বি লিখব, একটা রাইট দুটো রাইট, ডি। দেখো এই স্টেটমেন্টটা দেখো, এই লাইনটা দেখো, ডি হচ্ছে বি এর সেকেন্ড রাইটে, এইটা হচ্ছে বি, এইদিকে হচ্ছে রাইট, একটা রাইট দুটো রাইট, সেকেন্ড রাইটে হচ্ছে ডি। এরকম যদি সিচুয়েশন থাকে তাহলে আমরা এইটাকে ফিল আপ করবো। তাহলে এই তিনটে হচ্ছে আমাদের প্যাটার্ন আমরা ফলো করতে পারি, সিকোয়েন্স ফলো করতে পারি। যেখানে প্রথমে যদি এন্ড পয়েন্ট থাকে তাহলে আমরা এন্ড কর্নারটাকে আগে ফিল আপ করবো, তারপরে দেখবো যে নেবার পজিশন কিছু আছে কিনা, যদি থাকে তাহলে সেটাকে ফিল আপ করবো, তারপর আমরা এই সেকেন্ড টু দ্য রাইট, থার্ড টু দ্য লেফট, এরকম কিছু থাকলে আমরা সেটা ফিল আপ করবো। এবার আমি ডাইরেক্টলি প্রশ্নে চলে যাচ্ছি। এবার একটা প্রশ্ন দেখে দেখে আমি তোমাদেরকে বোঝাবো কীভাবে সেটাকে সলভ করতে হবে। প্রশ্নটা এবার দেখে নাও। আমি প্রত্যেকটা প্যাটার্ন থেকে একটা করে প্রশ্ন আমি তোমাদেরকে করাবো। প্রশ্নটা তোমাদেরকে এই স্ক্রিনে আসছে তোমাদের, ঠিক আছে? প্রশ্নটা দেখো কি বলছে। এম ও পি কিউ, এম ও পি আর এস ইউ অ্যান্ড ভি আর সিটিং ইন এ স্ট্রেট লাইন ফেসিং নর্থ। এম ও পি আর এস ইউ ভি একটা স্ট্রেট লাইনে আছে যারা কিনা নর্থের দিকে ফেসিং করে আছে, নট নেসেসারিলি ইন সেম অর্ডার। নট নেসেসারিলি ইন সেম অর্ডার মানে যেই সিকোয়েন্স আমি বললাম এম ও পি আর এস ইউ ভি, এরকম সিকোয়েন্সে বসে নেই, যে কোনো র্যান্ডাম যে কোনো সিকোয়েন্সে বসে থাকতে পারে। তিনটে পয়েন্ট দিয়ে দিয়েছে কি, ও সিটস ফোর্থ টু দ্য রাইট অফ এম, পি ইজ at the extreme left end of the line, there is 5% between P and V. U sits third to the left of V. R is not an immediate neighbor of O. তাহলে আমি কি বলেছিলাম, প্রথমে কোনটাকে আমাদের ফলো করতে হবে? প্রথমে হচ্ছে আমরা দেখব যে আমাদের কোনো এন্ড পজিশন দিয়ে দিয়েছে কিনা। যদি এন্ড পজিশন দেওয়া থাকে তাহলে আমরা প্রথমে সেটাকেই ফিল আপ করব। ওকে, এইখানে দেখো এন্ড পজিশন একটা দিয়ে দিয়েছে, নর্থের দিকে ফেস করে আছে। যদি নর্থের দিকে ফেস করে থাকে, এইদিকে নর্থের দিকে মানে এই দিকে ফেস করে আছে, তাহলে তার লেফট এইটা হবে, রাইট এইটা হবে। এটা লেফট, এটা রাইট। কি বলছে, পি ইজ অ্যাট এক্সট্রিম লেফট এন্ড। পি হচ্ছে একদম এক্সট্রিম লেফট এন্ডে আছে, পি হচ্ছে একদম এক্সট্রিম লেফট হ্যান্ডে আছে।
তাহলে আমরা পিটা এখানে ফিল আপ করে নেবো, এখানে ভর্তি করে নেব। পি আর ভি এর মাঝখানে 5 জন আছে, তাহলে পি এইটা একদম এক্সট্রিম লেফট হ্যান্ড, পি আর ভি এর মাঝখানে 5 জন আছে মানে বাকি সবাই রাইটের দিকে হবে, এই দিকে হবে। তাহলে 5 জন, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, আর এইটা হবে ভি, এইটা হবে ভি। 1 2 3 4 5, এই 5 জন হচ্ছে পি আর ভি এর মাঝখানে আছে। তার মানে বাকি যারা আছে যেমন এম ও আর এস ইউ, এরা এই জায়গার ভেতর কোনো একটা জায়গায় বসবে। এইখানে সবথেকে ইম্পর্ট্যান্ট হলো আমাদেরকে দেখে নিতে হবে যে কজন ব্যক্তি আছে। এখানে দেখো 1 2 3 4 5 6 7, টোটাল 7 জন আছে এখানে। এবার আমরা এখানে কটা পজিশন পেয়ে গেছি দেখো, 1 2 3 4 5 6 7 জন পেয়ে গেছি। তার মানে ভি এর এই দিকে আর কিছু বসবে না, ভি এর রাইটে কিছু বসবে না। ভি হচ্ছে একদম এক্সট্রিম রাইট হ্যান্ডে আর পি হচ্ছে একদম এক্সট্রিম লেফট হ্যান্ডে, আর বাকি যারা আছে তারা সবাই এই মাঝখানে বসবে। ওকে, এবার কি বলছে, ও সিটস 4th টু দ্য রাইট অফ এম। ও হচ্ছে এম এর 4th রাইটে বসবে। তাহলে 4th রাইটে যদি বসে তাহলে এটা এখানে কিন্তু আমাদেরকে একটু পারমুটেশন কম্বিনেশন করতে হবে, আমাদেরকে অ্যাজাম্পশন করতে হবে যে কোথায় বসতে পারে, একটু আগে আমাদের ভাবতে হবে। ঠিক আছে, দেখো আমি যদি এম এইখানে বসাই, এই পয়েন্টটাতে যদি আমি এম বসাই, তাহলে 4th রাইটে বসবে ও, 1 2 3 4 নম্বর এই জায়গায় ও বসবে, কিন্তু এই জায়গায় অলরেডি ভি বসে গেছে। যদি এই জায়গায় ভি বসে থাকে, জায়গা না থাকে, তাহলে এমকে আমি এখানে বসাতে পারবো না, আর এইখানেও বসবে না, কারণ এইদিকে আর জায়গা নেই। তাহলে এম এর জায়গা হচ্ছে একমাত্র এই জায়গা। এবারে 4th রাইট দেখো, 1 2 3 4, এই জায়গায় বসবে ও। ঠিক আছে, এবার বলেছে ইউ সিটস 3rd টু দ্য লেফট অফ ভি। ইউ বসবে ভি এর 3rd লেফটে, এইটা ভি আছে, এবার ইউ বসবে 3rd লেফটে, তার মানে এই দিকে বসবে। 3rd লেফট হচ্ছে এইটা একটা লেফট, এইটা দুটো লেফট, এইটা তিনটে লেফট। এইখানে বসবে ইউ, এই জায়গাটায় বসবে হচ্ছে ইউ। আর ইজ নট ইমিডিয়েট নেবার অফ ও। আর ইজ নট ইমিডিয়েট নেবার অফ ও বলতে আর আর ও একসাথে বসবে না, ওরা দুজনে হচ্ছে নেবার না। নেবার মানে কি, নেবার মানে হচ্ছে যারা একদম পাশাপাশি থাকবে তারা। এবার ও এর নেবার যদি আর না হয় তাহলে আর এইখানে বসবে না, এইখানে যদি বসতো তাহলে আর এর নেবার ও হয়ে যেত। তাহলে আর কোথায় বসতে পারে, জায়গা কোথায় খালি আছে, আর এর জায়গা খালি আছে এইখানে, এইখানে আর বসবে। আর বাকি কে রইল, বাকি রইল এস, বাকি রইল এস, তাহলে এস বসবে এইখানে। এইভাবেই আমাদেরকে কিন্তু অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। এত সিম্পল, এটা কিন্তু একদম বেসিক, এটা এরকম কিন্তু ব্যাঙ্কিংয়ে পাবে না। ব্যাঙ্কিংয়ে কিন্তু আরও কঠিন প্রশ্ন পাবে, অনেক লম্বা চওড়া প্রশ্ন পাবে। এসএসসিতে জেনারেলি এরকম ছোট টাইপের প্রশ্ন থাকে। এবারে প্রশ্ন কি বলেছে, প্রশ্ন বলেছে হাউ মেনি পিপল সিটস বিটুইন এম অ্যান্ড এস। এম আর এস এর মাঝখানে কতজন বসে আছে, এম আর এস এর মাঝখানে 2 জন বসে আছে, একজন আর একজন ইউ। তাহলে অ্যান্সার হবে 2। হুইচ পারসন সিটস ইন দ্য মিডল অফ দ্য লাইন। এই লাইনের ভেতরে একদম মাঝখানে কারা বসে আছে, টোটাল কতজন আছে, 7 জন আছে। আর মাঝখানে বসা মানে হচ্ছে সেন্টার। 7 যদি অড নাম্বার থাকে তাহলে সেন্টার একটাই হবে, আর যদি ইভেন নাম্বার থাকে তাহলে তার 2টো সেন্টার হবে। এটা আমি নাম্বার র্যাঙ্কিংয়ে ভালো করে ডিটেলসে বুঝিয়েছি। তাহলে 7 জনের মাঝখানে কে আছে, দেখো মাঝখানে হচ্ছে ইউ আছে, এইটা হচ্ছে মিডল। তাহলে মাঝখানে হচ্ছে ইউ, ইউটা হচ্ছে কারেক্ট আনসার। পরেরটা কি বলেছে, পরেরটা বলেছে 4 of the following 5 are alike in certain way based on their sitting position in the above arrangement and so form a group. Which pair does not belong to that group? 4 of the following 5 are alike in certain way based on their sitting position in the above arrangement and so form a group. Which pair does not belong to the group? বলছে এই 5টা যে অপশান দেওয়া আছে তার মধ্যে 4 জনের একটা প্যাটার্ন ফলো করছে।
কিন্তু একজন একটা প্যাটার্ন ফলো করছে না, সেটা কে? অপশান দেখি, অপশানে কি বলছে? অপশান বলছে MR। MR, ঠিক আছে। দেখো MR পাশাপাশি আছে, নেবার। MR হচ্ছে নেবার। ইউএসও দেখো নেবার, পাশাপাশি আছে। তারপরে বলছে পিএমও দেখো নেবার, পাশাপাশি আছে। ওভি আমরা কি দেখতে পাচ্ছি? এটা পাশাপাশি আছে, নেবার। আর একটা হচ্ছে আরএস, দেখো আরএস কিন্তু নেবার না, আর এস এর মাঝখানে একজন আছে। তাহলে বাকি সবগুলো হচ্ছে নেবার, তারা হচ্ছে একটা সার্টেন প্যাটার্ন ফলো করেছে, একটা গ্রুপ তৈরি করেছে, কিন্তু আরএসটা কিন্তু ওদের থেকে আলাদা, কারণ আরএস হচ্ছে নেবার না। তাহলে এর ঠিক অপশান হচ্ছে আরএস। পরের প্রশ্ন কি বলেছে? হোয়াট ইজ দ্য পজিশন অফ আর উইথ রেসপেক্ট টু এস? আর এর পজিশন কি উইথ রেসপেক্ট টু এস? তার মানে এস যেখানে আছে সেইখান থেকে আর এর পজিশনটা কি আছে? আর হচ্ছে এস এর লেফটে আছে, দেখো লেফট সাইডে হচ্ছে আর আছে। তাহলে কি হবে? আর হচ্ছে এস এর থেকে সেকেন্ড লেফট, একটা লেফট দুটো লেফট, এটা এস, একটা লেফট দুটো লেফট, তাহলে সেকেন্ড লেফটটা হচ্ছে অ্যান্সার হবে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন গেল। এবারে সেকেন্ড প্রশ্নে আমরা চলে যাব। সেকেন্ড প্রশ্নটা কি বলেছে? TUVWXY are sitting in a straight line facing north. T is fourth to the left of Y and Y is not sitting at the extreme end of the line. W is sitting third to the right of X. U is not an immediate neighbor of T. বলেছে T is sitting fourth to the left of Y. T is sitting fourth to the left of Y. এবার ধরো Y যদি আমরা এখানে নিই, ধরো Y এখানে নিলাম, ঠিক আছে। T হচ্ছে তার ফোর্থ লেফটে, একটা দুটো তিনটে চারটে, T এইখানে বসবে, ওকে। আর কি বলেছে? Y is not sitting at the extreme end of the line, তার মানে Y হচ্ছে লাইনের একদম ধারে নেই। টোটাল কতজন লোক আছে? 1 2 3 4 5 6, টোটাল 6 জন আছে। আমরা এখানে কটা ফিল আপ করেছি? 1 2 3 4 5, আমরা এখানে 5টা ফিল আপ করেছি, আর একজনকে আমাদের ফিল আপ করতে হবে। এবার একজন যদি এইখানে বসে, এই জায়গায় বসে, তাহলে কিন্তু দেখো ওয়াই হচ্ছে লাইনের একদম এক্সট্রিম এন্ডে হয়ে যাবে। তাহলে একজন এইখানে বসবে না, একজন বসবে এইখানে। আমাদের একটু লজিক্যালি ভাবতে হবে, কিন্তু একটু পারমুটেশন কম্বিনেশন কিন্তু আমাদেরকে এখানে করতে হবে। এবার কি বলেছে? ডাব্লিউ ইজ সিটিং থার্ড টু দ্য রাইট অফ এক্স। ডাব্লিউ ইজ সিটিং টু দ্য থার্ড টু দ্য রাইট অফ এক্স। এবার এক্সের থেকে থার্ড রাইটে হচ্ছে ডাব্লিউ বসবে। যদি আমরা ধরো এক্স এইখানে বসালাম, যদি আমরা এক্স এইখানে বসাই, তাহলে ডাব্লিউ কোথায় বসবে? 1 2 3, এইখানে হচ্ছে হবে না, কারণ এখানে অলরেডি ওয়াই জায়গা নিয়ে নিয়েছে। তাহলে এক্সকে আমরা বসাবো এইখানে, এক্সকে এখানে বসালেই 1 2 3, এইখানটা আমরা ডাব্লিউকে পাবো। ইউ ইজ নট ইমিডিয়েট নেবার অফ টি। ইউ কিন্তু টি এর নেবার না, তাহলে ইউ এইখানে বসবে না। ইউ কোথায় বসবে? ইউ বসবে এইখানে। আর বাকি কি রইল? বাকি রইল ভি। ভি বসবে এইখানে। এটাই হচ্ছে লাইনের অ্যারেঞ্জমেন্ট, টি ভি এক্স ইউ ওয়াই ডাব্লিউ। এখানে মেন হচ্ছে লাইনের অ্যারেঞ্জমেন্টটা করে দেওয়া। লাইনের অ্যারেঞ্জমেন্ট করলে যাই প্রশ্ন দেবে তোমরা করতে পারবে। আমি তোমাদেরকে এখানে শেখাবো লাইনের অ্যারেঞ্জমেন্টটা কীভাবে করবে, ওকে। তো এই প্রশ্নের তোমরা লাইন অ্যারেঞ্জমেন্ট এইভাবে করবে। এরপর আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে। এবার এখন যে আমি প্রশ্নটা দেব সেটা হচ্ছে ব্যাংকিংয়ে আসে। এবার দেখো অনেক লম্বা চওড়া প্রশ্ন ব্যাংকিংয়ে আসে। কি প্রশ্নটা দিয়েছে? এ বি সি ডি ই এফ জি এইচ আর সিটিং ইন এ স্ট্রেট লাইন ইকুইডিস্টেন্স ফ্রম ইচ আদার। সাম আর ফেসিং সাউথ, সাম আর ফেসিং নর্থ। এ ফেসেস নর্থ, only 2% sits to the right of A. B sits third to the left of A. Only 1% sits between B and F. F sits immediate right of E. Only 1% sits between E and H.
both the immediate neighbor of B faces the same direction. C sits third to the left of E. B faces opposite direction of A. G does not sit at any extreme end of the line. D faces same direction as E. Both G and C faces opposite direction of S. এইখানে কিন্তু কেউ নর্থের দিকে তাকিয়ে আছে, কেউ সাউথের দিকে তাকিয়ে আছে। এটা কিন্তু খুব কনফিউজিং। অনেক স্টুডেন্টরা কিন্তু এত বড় প্রশ্ন দেখে ছেড়ে দেয়, কিন্তু এটা করার একটা প্যাটার্ন আছে, একটা শর্ট হ্যান্ড আমাদেরকে করে নিতে হবে। তুমি যদি প্রশ্নটা পড়ে যদি করতে যাও তাহলে কিন্তু করতে পারবে না, অনেক সময় লেগে যাবে। তো এর জন্য কিছু শর্ট নোটস আমরা তৈরি করে নেব পার্টিকুলার এরকম টাইপের প্রশ্নের জন্য, যেগুলো ব্যাংকিংয়ে মেনলি আসে আর নর্থের দিকে ফেস করে আছে, সাউথের দিকে ফেস করে আছে। আমরা কিভাবে শর্ট নোটস করব? প্রথমে আমরা একবার প্রশ্নটা পড়ব, পরীক্ষায় একবার প্রশ্নটা পড়বে এবং সঙ্গে সঙ্গে রাফে শর্ট নোটস তৈরি করতে থাকবে। কীরকম দেখো, এখানে কি বলেছে, এ ফেসেস নর্থ। এ ফেসেস নর্থ তার মানে এরকমভাবে লিখবে, আমি যেইভাবে প্যাটার্নে লিখছি সেইভাবেই করবে, তাহলে একটা সিকোয়েন্স তৈরি হয়ে যাবে এবং আমরা খুব ইজিলি অ্যারেঞ্জমেন্টটা করতে পারবো। এ ফেসেস নর্থ, যখনই পরীক্ষার প্রশ্ন এরকম পড়বে যে এ ফেসেস নর্থ, এরকম লিখে নেবে এ ফেসেস নর্থ, এই শর্ট নোটটা লিখে নেবে এ ফেসেস নর্থ। তারপর কি বলেছে, only 2% sits right to the A. B sits third to the left of A. B sits third to the left of A. B sits third to the left of A. এর লেফটে বি, কত লেফটে? 3 নম্বর পজিশনের লেফটে, ঠিক আছে। এ বি এর লেফটে আছে, বি এর লেফটে আছে কত নম্বর পজিশনে? 3rd পজিশনে। আর একটা লাইন আমি মিস করেছি, only 2% sits to the right of A। তাহলে এটা হবে এর রাইটে দুজন বসবে, ঠিক আছে। এরকমভাবে নোটস তৈরি করতে থাকবে। এ নর্থে আছে, এ নর্থের দিকে ফেস করে আছে, এর 3rd লেফটে বি, এর রাইটে হচ্ছে দুজন আছে। তারপর এটা কি বলছে, only 1% sits between B and F। বি আর এফ এর মাঝখানে যে কোনো একজন বসবে, বি আর এফ এর মাঝখানে একজন বসবে, তার মানে আমি একটা ড্যাশ দিয়ে দিলাম, বি আর এফ এর মাঝখানে একজন বসবে। এফ সিটস ইমিডিয়েট রাইট অফ ই। ই এর ইমিডিয়েট রাইটে হচ্ছে এফ, ই এর ইমিডিয়েট রাইটে হচ্ছে এফ, এটা মানে হচ্ছে ইমিডিয়েট রাইট, এটা মানে হচ্ছে 3rd লেফট। ওকে, only 1% sits between E and H। ই আর এইচ এর মাঝখানে যে কোনো একজন বসবে, ই আর এইচ এর মাঝখানে একজন বসবে। both the immediate neighbor of B faces same direction। both the immediate neighbor of B faces same direction। তাহলে neighbor of B same, neighbor of B same direction। C sits 3rd to the left of A। C sits 3rd to the left of F। ওকে, তারপরে বলছে B faces opposite direction of A। অপোজিট ডিরেকশনটা এরকম ভাবে লিখবে, B faces opposite direction of A। অপোজিট। G does not sit at any of the extreme end of the line। G extreme এন্ডে বসবে না, G extreme এন্ডে বসবে না।
এটার মানে হচ্ছে জি এক্সট্রিম এন্ডে বসবে না। ডি ফেসেস সেম ডিরেকশন অ্যাজ ই। ডি আর ই সেম ডিরেকশনে, ডি ই সেম ডিরেকশন, ডি আর ই হচ্ছে সেম ডিরেকশন। এগুলো করতে বেশিক্ষণ সময় লাগবে না, তোমরা একটা করে পড়বে আর লিখতে থাকবে, পড়বে আর লিখতে থাকবে, তাহলে কি বারবার প্রশ্ন পড়তে হবে না, এই ছক দেখেই এই সিকোয়েন্সটা দেখেই বার করতে পারবে। আর যখন একটা করে ফিল আপ হবে জাস্ট টিক মেরে দেবে যে এইগুলো হয়ে গেছে। বোথ জি অ্যান্ড সি ফেসেস অপোজিট ডিরেকশন অফ এ। বোথ জি অ্যান্ড ই ফেসেস অপোজিট ডিরেকশন অফ এইচ। জি সি অপোজিট ডিরেকশন অফ এইচ। জি আর সি এইচ এর অপোজিট ডিরেকশনে বসবে। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের সিকোয়েন্স তৈরি করা। এবারে আমরা লাইন অ্যারেঞ্জমেন্ট করব। লাইনে কিভাবে আমরা ফিল আপ করব। একটা জিনিস বলে রাখি, এইখানে দুটো প্যাটার্ন সাইমালটেনিয়াসলি আমাদের করতে হবে, দুটো লাইন অ্যারেঞ্জমেন্ট। একটা সার্টেন পয়েন্ট অফ টাইমের পর গিয়ে দেখবে যে একটা ভুল হচ্ছে, তো দুটোই আমাদেরকে সাইমালটেনিয়াসলি আমরা রাফে আমরা করতে থাকবো, এবং একটা প্রশ্নে এসে একটা যে কোনো পয়েন্টে এসে দেখবে যে যে কোনো একটা মিলছে না, ভুল হচ্ছে, তখন বাকিটা নিয়ে আমরা কন্টিনিউ করব। কিভাবে করব? খুব সিম্পল, দেখো প্রথমে কি বলেছে, এ ফেসেস নর্থ। যে নর্থে ফেস করে আছে তারটা আমরা প্রথমে আগে লিখব, এ ফেসেস নর্থ। এ নর্থের দিকে ফেস করে আছে, এরকম অ্যারো দিয়ে বা, কিন্তু অ্যারো দিলে তোমরা বুঝতে পারবে কে সাউথে ফেস করে আছে, কে নর্থে ফেস করে আছে। এ নর্থে ফেস করে আছে। এবার এর থার্ড লেফটে হচ্ছে বি, এর থার্ড লেফটে বি, 1 2 3। এ ফেসেস নর্থ, এটা হয়ে গেছে, আমি টিক মেরে দিলাম। এর থার্ড লেফটে হচ্ছে বি, এর থার্ড লেফটে বি। আমরা দুটো প্যাটার্ন একসাথে ফলো করব বলেছি, তো দুটো একসাথে ফলো করব, 1 2 3। এর থার্ড লেফটে বি, ঠিক আছে। তারপরে কি বলেছে, এর রাইটে দুজন আছে, এর রাইটে দুজন আছে, একটা দুটো, একটা দুটো, এটাও হয়ে গেল। বি আর এফ এর মাঝখানে একজন বসবে, বি আর এফ এর মাঝখানে একজন বসবে। টোটাল কতজন আছে আগে আমরা দেখি, টোটাল কতজন আছে। টোটাল আছে যে 1 2 3 4 5 6 7 8, টোটাল 8 জন আছে। এখানে কটা হয়েছে, 1 2 3 4 5 6, আর দুটো বাকি আছে, ঠিক আছে। এবার দুটো কোথায় বসবে সেটাই হচ্ছে আসল কথা। বি আর এফ এর মাঝখানে একজন বসবে। এবার দেখো এখানেও হতে পারে বি আর এফ এর মাঝখানে একজন, মানে এইখানেও আমি এফ বসাতে পারি বা এইখানেও আমি এফ বসাতে পারি। এই জন্য বলেছিলাম দুটো প্যাটার্ন একসাথে ফলো করবে। আমি এই জায়গাতেও বসাতে পারি আর এই জায়গাতেও বসাতে পারি। এইখানে কিন্তু তিনটে বসাতে পারবো না, কারণ এইখানে অলরেডি বলে দিয়েছে এর পরে হচ্ছে দুজনই আছে। তাহলে এইটাও একটা প্যাটার্ন হতে পারে, এইটাও একটা প্যাটার্ন হতে পারে। পরেরটা কি বলছে, পরেরটা বলছে ই এর ডান দিকে হচ্ছে এফ আছে, ই এর ডান দিকে এফ। এবার দেখো এফ এর এইদিকে, এফ এর লেফটে কিন্তু আর কেউ নেই, এফ এর লেফটে কেউ বসবে না। এফ এর লেফটে যেহেতু কেউ বসবে না, তাহলে সবাই হচ্ছে এফ এর রাইটে থাকবে। যদি আমি ই কে এইখানে বসাই, তাহলে ই এর লেফটে হচ্ছে এ, এফ হচ্ছে, ই এর লেফটে হবে এফ, কিন্তু ই এর লেফটে তো এফ হবে না, ই এর রাইটে এফ, তাহলে ই বসবে এইখানে। তখন আমরা এই সিকোয়েন্সটা ধরে আর এগোবো না, এই সিকোয়েন্সটা ভুল, এই সিকোয়েন্স ধরেই এগোবো, অ্যান্সার মিলে যাবে। ই আর এইচ এর মাঝখানে একজন আছে, ই আর এইচ এর মাঝখানে একজন আছে, তাহলে এইচ এইখানে বসবে, তাহলেই ই আর এইচ এর মাঝখানে একজন হচ্ছে। সি হচ্ছে এফ এর থার্ড লেফট,
এফ এর থার্ড লেফট হচ্ছে সি। এবার দেখো এইটা হচ্ছে নর্থে, এটা হচ্ছে নর্থে, এ হচ্ছে নর্থে, নর্থের দিকে ফেস করে আছে। এবার এফ এর থার্ড লেফটে হচ্ছে সি আছে, তাহলে থার্ড লেফট মানে 1 2 3 এই জায়গাটা খালি আছে, এই জায়গা খালি আছে, তাহলে এই জায়গায় আমি সি বসাতে পারি। এই জায়গায় আমি সি বসাতে পারি। এবার এই জায়গায় যদি আমি সি বসাই, এক মিনিট, এটা ভুল করেছি, এটা এরকম হবে। এই জায়গায় আমি যদি সি বসাই তাহলে এফকে সাউথের দিকে ফেস করতে হবে, সাউথের দিকে ফেস করলেই তো এই দিকটা হচ্ছে লেফট হবে, সেই জন্য এফ হচ্ছে সাউথের দিকে ফেস করে আছে। ঠিক আছে, এ আর বি অপোজিট ডিরেকশানে, এ নর্থের দিকে ফেস করে আছে, তাহলে বি হবে সাউথের দিকে ফেস, কারণ দুজনে অপোজিট ডিরেকশানে আছে। জি হচ্ছে একদম এক্সট্রিম এন্ডে নেই, জি যদি এক্সট্রিম এন্ডে না থাকে তাহলে জি এখানে বসবে না, জি বসবে এইখানে। আর বাকি কি রইল, বাকি রইল ডি, ডি বসবে এইখানে। নেবার অফ বি হচ্ছে সেম ডিরেকশানে, বি এর নেবাররা হচ্ছে সেম ডিরেকশানে আছে, এই বি এর নেবাররা হচ্ছে সেম ডিরেকশানে, বি এর নেবার হচ্ছে এইচ আর ই হচ্ছে একই ডিরেকশানে থাকবে। কোন ডিরেকশানে থাকবে সেটা আমরা দেখে নিচ্ছি একটু পরে। জি আর সি হচ্ছে এইচ এর অপোজিট ডিরেকশান, জি আর সি এইচ এর অপোজিট ডিরেকশান। ডি আর ই হচ্ছে সেম ডিরেকশানে, ডি আর ই সেম ডিরেকশানে, ডি হচ্ছে নর্থের দিকে, এইচ হচ্ছে এইচও নর্থে, আর সি হচ্ছে সাউথে, জিও হচ্ছে সাউথে। এইভাবে আমাদেরকে প্যাটার্নটা করতে হবে। ঠিক আছে, তো এই ক্লাসটা এই অবধি। আশা করি তোমরা লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টটা বুঝেছো। এর পরের ক্লাসে আমি সার্কুলার অ্যারেঞ্জমেন্টটা বোঝাবো। ওকে, টাটা, ভালো থাকো।